আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? Realme C85 Pro এর পরে C85 চলে আসলো আমাদের হাতে। এই যে দেখতে পাচ্ছেন দুইটা কালার, সোয়ান ব্ল্যাক আর কিংফিশার ব্লু। তবে আমার কাছে কিন্তু এই সোয়ান ব্ল্যাক কালারটাই দেখতে বেশি প্রিমিয়াম লাগছে। C85 Pro এর সাথে C85 এর বেশ কিছু দিকে মিল রয়েছে, তবে এটার প্রাইসটা কিছুটা কম রাখা হয়েছে। যেমন দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6128GB 18,999 টাকা এবং 8128GB 20,999 টাকা। বর্তমান সময়ে ট্রেন্ড ওয়াটারপ্রুফ রেটিং এই ফোনটাতে IP66, 68, 69 অ্যান্ড 69K পর্যন্ত ওয়াটার রেটিং রয়েছে। মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্সও থাকছে, পাশাপাশি 7000 mAh এর টাইটান ব্যাটারি রয়েছে অ্যান্ড 45 ওয়াটের চার্জার বক্সের সাথেই দেওয়া হচ্ছে। আমরা একটা ফোন রিভিউ করার আগে বিভিন্ন টেস্টের মাধ্যমে ডাটা কালেক্ট করে থাকি, যেগুলো আপনার বাইং ডিসিশন নিতে অনেক বেশি হেল্প করবে। চলেন তাহলে জেনে আসি 20,000 টাকা প্রাইস সেগমেন্টে Realme C85 ফোনটা আসলে কেমন হচ্ছে। ফোনটার লুক অ্যান্ড ফিল খুবই প্রিমিয়াম, হাতে নিলেও সলিড মনে হয়। হ্যাঁ, কিছুটা বড় সাইজের ফোন, যেহেতু 6.8 ইঞ্চের ডিসপ্লে রয়েছে। আর আমার হাতে যে কালারটা, এটার নাম সোয়ান ব্ল্যাক হলেও পিওর ব্ল্যাক কিন্তু না, হালকা একটু গোল্ডেন কালারের ভাইবের ভিতরে রয়েছে। কেননা পিছনে ফেদার টেক্সচার ডিজাইন, এই টেক্সচারগুলোতে যখন লাইট রিফ্লেক্ট করে তখন ওই গোল্ডেন কালারটা বেশি ভিজিবল হয়। আর ফেদার টেক্সচারটা আরো বেশি ভিজিবল হয় এর যে ব্লু কালার ভেরিয়েন্ট রয়েছে এইটাতে। বডি ফ্রেম আর রেয়ার প্যানেল প্লাস্টিকের, ম্যাট ফিনিশিং এর, হাতের ছাপটা পড়ে যায় না ম্যাট ফিনিশিং হওয়াতে। ক্যামেরা মডিউল এরিয়াটা মেটালের। এই জায়গাটায় আমরা পালস লাইট দেখতে পাচ্ছি, প্রোতে যেমনটা দেখেছিলাম 8GB লাইট, বিভিন্ন ক্ষেত্রে এটা জ্বলতে পারে, লাইটের কালার চেঞ্জ হয়। ফোনটি থিকনেস 8.38 mm, 212 গ্রাম ওয়েট, 7000 mAh ব্যাটারি যেহেতু আছে সেই তুলনায় খুব একটা ভারী আবার মনে হয় না, মানে ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো আর কি। টপে নয়েজ ক্যান্সেলিং মাইক, আয়ার সেন্সর, সেকেন্ডারি স্পিকার এগুলো কিন্তু নাই, মানে এই ফোনটাতে সিঙ্গেল স্পিকার রয়েছে। রাইটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, বেশ ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ মনে হলো। কোথাও 3.5 mm অডিও পোর্ট দেখলাম না, আর বটম প্যানেলে সিম কার্ড স্লট রয়েছে, যেটা কিনা হাইব্রিড। যেহেতু IP69K পর্যন্ত ওয়াটার রেটিং রয়েছে রিয়েলমির এই ফোনটাই, এদিক থেকে আবার রিয়েলমি দাবিও করছে যে তাদের এই ফোনটা পানির একটা নির্দিষ্ট গভীরতার ভিতরে 60 ডেজ অবধি সার্ভাইভ করতে পারবে। এখন আপনি ফোনটা কিনে কি পানিতে টেস্ট করবেন? আমি বলবো এত টেস্ট করার দরকার নাই। আন্ডার ওয়াটার মুড রয়েছে, ওই পানির ভিতরে কিছু ছবি তোলা, ভিডিও টিডিও করা, এই পর্যন্তই ঠিক আছে। বেশি পানিতে না ভেজানোটাই ভালো। চলেন তাহলে ডিসপ্লেতে কি অবস্থা এবার আমরা সেটি জেনে আসি। 6.8 ইঞ্চের পানসোল HD+ রেজলিউশনের LCD প্যানেল দেওয়া হয়েছে এখানে, যেটাতে 144 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, 1200 নিটস পিক ব্রাইটনেস দিতে পারবে, আর ফ্লিকার ফ্রি ডিসি ডিমিং টেকনোলজি রয়েছে। এই ডিসপ্লের ব্রাইটনেস খুবই ভালো আছে, আমরা রোদ্রের ভিতরে খোলা আকাশে ব্যবহার করে দেখেছি, ব্রাইটনেস নিয়ে আসলে সমস্যা নেই। আউটডোরে বেসিক কাজগুলো আরামসে করা যাবে, ইনডোরের ভিতরে মোটামুটি ব্রাইটনেস দিয়ে আপনি কন্টেন্ট এক্সপিরিয়েন্স করতে পারবেন। সো ব্রাইটনেস এক কথায় ভালো। ডিসপ্লের প্রথম সৌন্দর্যই হলো চিন বেজেল এরিয়া, যত ন্যারো হয়, যত ছোট হয় ডিসপ্লে দেখতে তত বেশি ভালো লাগে। আমরা দেখতে পাচ্ছি এর বেজেল এরিয়াটাও বেশ বড় সড়ো, সেই সাথে লোয়ার চিনটাও একটু বড় মনে হচ্ছে। লোয়ার চিনটা ছোট রেখে যদি সিমেট্রিক্যাল বেজেল করা যেত তাহলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগতো। দ্বিতীয়ত, এই ফোনের যে বেস ভেরিয়েন্ট সেটার দাম 19,000 টাকা, হায়ার ভেরিয়েন্টটা 21,000 টাকা। 19-21,000 টাকা কিন্তু কম না, সেই জায়গায় এখনো পর্যন্ত আমরা HD+ রেজলিউশনের ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে হতাশার মনে হয়েছে। আমার মতে অফিসিয়াল মার্কেটে এইরকম প্রাইস সেগমেন্টে অবশ্যই ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে থাকা উচিত। এই জায়গায় আমার LCD প্যানেল নিয়ে আবার বড়সড় কোনো অভিযোগ নেই, কারণ LCD হওয়াতে মোটামুটি বলা যায় আমরা সেফ জোনে আছি যে ভবিষ্যতে গ্রিন লাইনের মালিক হচ্ছি না। এখানে আবার একটা ব্যাপার রয়েছে, C85 Pro এর লোয়ার ভেরিয়েন্ট যেটা 6128GB, ওইটার দাম কিন্তু 20,999 টাকা। এইটার যে হায়ার ভেরিয়েন্ট 8128GB, দাম 20,999 টাকা, সেম প্রাইস। বাট এখানে আমরা পাচ্ছি কি HD+ IPS ডিসপ্লে, আর ওই ফোনটাতে আমরা পাচ্ছি ফুল HD+ রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে। তাহলে আপনি কোনটা নেবেন সেটা জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ অবধি কন্টিনিউ করতে হবে। LCD হলেও ফোনটাতে খুবই ভালো মানের একটা প্যানেল ব্যবহার করা হয়েছে, এতটুকু শিওর থাকেন। আপনি অ্যামোলেডের সাথে এই প্যানেলের খুব একটা তফাৎ মানে মনোযোগ সহকারে না দেখলে বুঝতে পারবেন না, প্রথম দেখাতে আর কি। যথেষ্ট কালারফুল ভিভিড এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। ইউটিউবে 1080p 60 fps এর ভিডিও রান করা যায়, বাট 60 fps এর ভিডিও দেখলাম একটু আটকে যায়, বেঁধে যায়, খুব একটা ভালোভাবে চলে না। সো 1080p 30 fps এর ভিডিও ইজিলি দেখা যায়। এখন 144 হার্টজের যে ব্যাপারটা, ওইটা ভাই সত্য কথা হলো আপনি সব সময়ের জন্য 144 হার্টজ পাবেন না। মেইনলি ফোনটা 90 to 120 হার্টজেই চলে। আপনি ইউআইয়ের ভিতরে বেশ কিছু সেটিংস বা ইউআই যে অ্যাপ্লিকেশনগুলো থাকে সেইগুলোতে 120 হার্টজ পাবেন, স্মুথ মনে হবে। আর থার্ড পার্টি যে সকল অ্যাপ্লিকেশন আপনি যা কিছু ইনস্টল করেন না, বেশি অংশ অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি দেখবেন 90 হার্টজেই ঘোরাফেরা করছে। এমনিতেই স্মুথ আছে, টাচ রেসপন্স রেট ওকে আছে, ওই ব্যাপারগুলোতে সমস্যা নাই। বাট পিওর 144 হার্টজের যে মজা সেটা কিন্তু এই ফোনে থাকছে না। সিঙ্গেল স্পিকার রয়েছে, আমরা একটু সাউন্ড কোয়ালিটি শুনে আসি। 100%, 60%,
যথেষ্ট লাউড আছে, একদমই ক্লিয়ার ক্রিস্পি সাউন্ড কোয়ালিটি পাওয়া যাচ্ছে, মানে সাউন্ডের টোনগুলো আপনি স্পষ্ট বুঝতে পারবেন। এই বাজেটে ওকে, বাট কমতির জায়গা হলো সিঙ্গেল স্পিকার। 19-20 হাজার টাকার ফোনে ক্যামেরাতে আমাদের অনেক বেশি আশা থাকে না, কিন্তু এখনকার সময়ের সাথে যেন মানানসই হয় এরকম আশা তো আমরা রাখতেই পারি। তো চলেন দেখি এই ফোনের ক্যামেরা কেমন হচ্ছে, যেখানে পিছনে 3টা ক্যামেরার মতো দেখতে হলেও একটা মাত্র ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, আর সামনে সেলফির জন্য দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল। পোর্ট্রেট মোডে একটা মাত্র ফোকাল লেন্থ দেওয়া হয়েছে, এখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা, অবশ্যই 2টা ফোকাল লেন্থ থাকা দরকার ছিল, কেননা কিছুটা জুম করে ছবি তুললে পোর্ট্রেট মোডে দেখতে ভালো হয়। ব্লার কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়, আরেকটু সফট অ্যান্ড ডেপথের ব্যাপারগুলো থাকলে ব্লার দেখতে ভালো লাগতো, সেই সাথে এজ ডিরেক্টে কিছু কিছু সময় সমস্যা করতে দেখা যায়। ডিটেলস হালকা কম মনে হয়েছে, তবে স্কিন টোন অ্যান্ড কালার দেখতে ভালো লাগছিল। ল্যান্ডস্কেপ ছবিতে ডেলাইটে দেখলাম খুবই ন্যাচারাল কালার টোন পাওয়া যাচ্ছে, কিছুটা অন টোন পুশ করে, অ্যান্ড পোর্ট্রেট মোডের মতো এই জায়গাটাও কিন্তু এক্সপোজার ব্যালেন্সে হালকা একটু দুর্বলতা রয়েছে। লো লাইটে সফট করে ফেলে অ্যান্ড কালার টোনটা একটু যেন হাসা হাসা মনে হয়, আর একটু স্যাচুরেটেড ছবি হলে ভালো লাগতো। সেলফি ক্যামেরাতে 8 মেগাপিক্সেল, এখানে স্কিন টোন সুন্দর লাগছে, কালার টালার সব ওকে আছে, লাইটগুলোকেও মোটামুটি ভালোই ব্যালেন্স করতে পারছিল। সব মিলিয়ে গুড কোয়ালিটির ছবি, শুধুমাত্র 8 মেগাপিক্সেল যেহেতু রেজলিউশন কম, এখানে আপনি যখন জুম করবেন হালকা দেখবেন যে ডিটেলস কম কম মনে হচ্ছে। সামনে এবং পিছন ক্যামেরাতে 1080p 30fps এ ভিডিও শুট করা যায়, এখানে ইআইএস থাকছে না। আপনারা এখন সামনের ক্যামেরার ভিডিওর কোয়ালিটি দেখতে পাচ্ছেন, সেই সাথে সাউন্ড কোয়ালিটিও শুনে নিতে পারেন। এবার আমরা পিছন ক্যামেরা দিয়ে একটা ভিডিও শুট করে দেখাবো। পিছন ক্যামেরাতে 1080p 30fps এ ভিডিও শুট করা যাচ্ছে। আমি যদি শ্যাডো এরিয়া থেকে হাইলাইট এরিয়ার দিকে যাই তো খুব দ্রুত লাইটটা ব্যালেন্সও হচ্ছে, সেই সাথে অটো ফোকাসটাও আপনারা একটু দেখে নিতে পারেন। এটা আমার আনার গাছে নতুন আনার ধরছে। হ্যাঁ, অটো ফোকাসটাও বেশ ফাস্ট আছে। ফোনটায় ক্যামেরা টু এপিআই লেভেল 3 সাপোর্টেড। অনেকে জিক্যাম টিক্যাম ব্যবহার করেন মেইন ক্যামেরা থেকে ভালো ছবি তোলার জন্য, তাদের জন্য বলে রাখলাম ব্যাপারটা। এখন ক্যামেরা নিয়ে আমার মতামতটা এরকম যে এটা যদি 19,000 টাকার ফোন হয় তাহলে ওকে আছে, ক্যামেরা খুব একটা খারাপ নাই জায়গাটায়, বাজেট অনুযায়ী আর কি। বাট যদি 21,000 টাকার ভেরিয়েন্টের কথা চিন্তা করি তাহলে বোধহয় ক্যামেরা আরও ভালো হতে পারতো। আমরা এই ফোনটা দিয়ে ব্যাটারি অ্যান্ড টেম্পারেচার টেস্ট করেছি, সেই রেজাল্টগুলো আপনাদেরকে এখন জানাবো, আর পারফরমেন্সের ব্যাপারটা একটু পরে জানা যাক। তো এই ফোনটাতে ব্যাটারি রয়েছে 7000 mAh, বেস ভেরিয়েন্টের কথা বললে 19,000 টাকায় এই প্রাইস সেগমেন্টে আসলে 7000 mAh রেয়ার। খুবই বড়সড় ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সুবিধা রয়েছে, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা 40-45 মিনিটের মতো সময় লেগে যায়। ডিভাইসটা 6 বছর ব্যবহার করার পরেও 80% ব্যাটারি হেলথ থাকবে এমনটাই রিয়েলমি দাবি করছে, আর 10 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা রয়েছে। 1% চার্জ দিয়ে অডিও কলে 30 মিনিট কথা বলা যাবে। পাশাপাশি এই ফোনটাতে কিন্তু সুপার কুল ভিসি কুলিং সিস্টেম রয়েছে, যেটা সাইজ আবার অনেক বড় সড়ো বলা যায়, 5300 mm প্লাস। তবে আমাদের টেস্ট কি বলে এবার চলেন সেটা জানা যাক। পাবজি গেম আমরা 60 FPS সেটিংসে 30 মিনিট খেলে দেখেছি। এখানে টেম্পারেচার থাকছিল 37-36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, খুবই ভালো টেম্পারেচার, ওভারহিট হচ্ছিল না একদমই। এরপরে ব্যাটারি ড্রেন হচ্ছে 6%, এটাও খুবই ভালো। 7000 mAh এর এরকম পারফরমেন্স বা এরকম বাজেটের ফোনগুলো 6% ব্যাটারি ড্রেনই হয় স্বাভাবিকভাবে। এরপরে ভিডিও কল টেস্ট করে দেখলাম আমরা, ওই জায়গায় টেম্পারেচার থাকছিল 37-38 ডিগ্রি সেলসিয়াস, ওভারহিট না মোটেও এটা, কোনো কোনো ফোন 40 ডিগ্রি প্লাস যায়, সেই তুলনায় এই ফোনটা বলা যায় যে ভালো টেম্পারেচার কন্ট্রোল করতে পেরেছে। এখানে ব্যাটারি ড্রেনটা একটু বেশি লক্ষ্য করেছি আমি, 8% প্লাস হয়ে যাচ্ছিল। আমরা কয়েকবার টেস্ট করে দেখেছি 8%-এ যাচ্ছিল, যেখানে স্বাভাবিকভাবে 6% থাকার কথা, মানে ভিডিও কলে একটু বেশি ব্যাটারি ড্রেন হচ্ছিল। তাছাড়া আমরা ইউটিউবে 30 মিনিট ভিডিও দেখেছি, যেখান থেকে দেখলাম যে ব্যাটারি ড্রেন হচ্ছে 4-5%। এখানে অনেক কিছু নির্ভর করে ভাই, যেমন ব্রাইটনেস কত দিলেন আপনি, স্পিকারের ভলিউম কত আছে। তো রেগুলার ইউজেজে এই ফোনটা থেকে, মানে 7000 mAh এর ব্যাটারি এই ফোনটা থেকে আপনি ইজিলি 2 দিন ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। আর যারা হেভি ইউজ করেন, যাদের ফোন অনেক বেশি চালানোর প্রয়োজন হয়, ইন্টারনেট অনেক বেশি ব্যবহারের প্রয়োজন হয়, তারা ইজিলি 1 দিন প্লাস ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। এবার তাহলে পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। বহুল পরিচিত স্ন্যাপড্রাগনের 685 SoC রয়েছে এই ফোনটাতে। C85 Pro-তেও কিন্তু 685 SoC স্ন্যাপড্রাগনের, মানে দুইটা ফোনে সেম SoC। আর UFS 2.2 স্টোরেজ টাইপ, LPDDR4X টাইপ র্যাম, Realme UI 6.0 বেসড অন Android 15 দেওয়া হয়েছে। এবারের ইউআইটা আমার কাছে ভালো লাগছে, একটু লিকুইড গ্লাসের ভাইব কিন্তু রয়েছে, নোটিফিকেশন প্যানেল এই সকল জায়গায়, পাশাপাশি নিচের মেনু বার, ফোল্ডার অপশন, কিছু কিছু জায়গায় কিন্তু এই লিকুইড গ্লাসের ভাইব আমরা দেখতে পাচ্ছি। খারাপ না, এটা ভালো লাগছে। তো অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম ওকে ফাস্ট আছে, অ্যানিমেশনগুলো যেগুলো পাচ্ছিলাম ওগুলো ফ্লোরিড লাগছিল, ট্রানজিশন অ্যান্ড সোয়াইপ আপ ডাউনের ক্ষেত্রে স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। এখন 685 যে 4G SoC-টা রয়েছে, এটা তো অনেক পুরাতন একটা SoC। সমস্যাটা হলো রেসপন্স রেটটা কিছুটা কম যখন আপনি কোনো ভারী অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন। ধরেন ইউটিউবে আপনি একটা লং ভিডিও দেখছেন, একটা মুভি দেখছেন, হঠাৎ করে যখন বের হয়ে আবার ইউটিউবে ঢুকতে চাইবেন, তখন ও একটু সময় নেবে ওই ভিডিওটা প্লে করার জন্য। মানে কিছু কিছু জায়গায় একটু সময় নিয়ে থাকে, বাট সময়টা নেওয়ার পরে তখনও আবার স্মুথ চলবে। মানে রেগুলার ইউজেসে কন্টেন্ট এক্সপিরিয়েন্স করা, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা, একটু লাইট অ্যাপ্লিকেশন ব্যবহার করা,
এগুলোতে কিন্তু 685 আপনাকে প্যারা দিবে না। কিন্তু কমতির জায়গাটা হলো এটা একটা 4G SoC, এর থেকে কম বাজেটের ফোনেও আমরা সেম SoC ব্যবহার হতে দেখছি। এখন 5G সময় আমরা চলে এসেছি, আর কিছুদিন পরে সব জায়গায় 5G অ্যাভেলেবেল হয়ে যাবে। এই ফোনে যেমন ব্যাটারি হেলথের জন্য 6 ইয়ার্সের ব্যাপারটা রয়েছে, বাট আমরা 2 বছর পরে 5G ব্যবহার করতে পারছি না। সো আমার মতে এরকম বাজেটের ফোনে এখন থেকেই 5G SoC আরও পাওয়ারফুল কোনো SoC ব্যবহার করা উচিত। ফোন কিনবেন কিন্তু গেম খেলবেন না এমনটা হয় না। আমরা গেমিং টেস্টও করেছি, যেখানে PUBG গেম 60 FPS সেটিংসে খেলা যাচ্ছিল। ওই যে নতুন অপশন দেওয়া হয়েছে একেবারে স্মুথ বেটা নাকি, ওই সেটিংসে আমরা খেলেছি, যেখানে 60 FPS এনেবল করা গেলেও আসলে এফপিএসটা পাওয়া যায় 50 আর কি। তো আমরা এভারেজ এফপিএস পেয়েছি 44-51। ইন্টেন্স মোমেন্টে কিন্তু এফপিএস কমবে, যেহেতু এটা কোনো গেমিং ফোন না। আর এটাতে যে জিপিইউ রয়েছে ওইটা ওরকম পাওয়ারফুল না, যে কারণে গ্রাফিক্সগুলো দেখতেও খুব একটা ভালো লাগে না। দেন আমরা CODM গেমটা খেলেছি, ওইটাতেও দেখলাম 60 FPS এনেবল করা যায়, যেখানে এফপিএসটা একটু স্টেবল পেয়েছি 56, তারপরে 60-এর আশেপাশে ঘোরাফেরা করে। তারপরে আপনি COD গেমটা মোটামুটি ভালো রকম খেলতে পারবেন, মানে বিগিনার লেভেলের গেমারদের জন্য আর কি এইগুলা। আপনি যেন আবার প্রো লেভেলের গেমিংয়ের জন্য ভাইবেন না জিনিসটা। আর ফোনটাতে NFC-ও রয়েছে, যে কারণে এখনকার যে NFC-র সুবিধাগুলো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি আর কি সব জায়গায়। তো NFC থাকাতে কিন্তু আপনি ওই সুবিধাগুলো এই ফোনেও পাবেন। আশা করি যারা ভিডিওটা এই অবধি দেখেছেন তারা ফোনটা সম্পর্কে যথেষ্ট আইডিয়া পেয়েছেন। কিন্তু ডিসপ্লে পার্টে আমি একটা কথা বলেছিলাম যে আপনি 685 Pro নেবেন নাকি 685টা নেবেন, বিষয়টা ক্লিয়ার করছি। 685 Proর লোয়ার যে ভেরিয়েন্টটা 6GB RAM 128GB স্টোরেজ, দাম কত? 20,999 টাকা, যেখানে ডিসপ্লে রয়েছে অ্যামুলেড ফুল HD+। 685 আমার হাতে যে ফোনটা, এইটার হায়ার ভেরিয়েন্ট 8GB RAM 128GB স্টোরেজ, যেটার দাম 20,999 টাকা। তবে এটাতে ডিসপ্লে রয়েছে HD+ LCD IPS প্যানেল। আপনার যদি বাজেট বেশি থাকে, অবশ্যই বেশি থাকে, যদি 21,000 টাকা বাজেট হয়, তাহলে আপনি C85 Proটা নেবেন, কারণ ওখানে ডিসপ্লে কোয়ালিটি ভালো পাচ্ছেন। 8GB 6GB র্যামের ভিতরে খুব একটা তফাৎ থাকে না, আপনি বুঝতেও পারবেন না। সো ওই জায়গাটায় আপনার বুদ্ধিমানের কাজ হবে C85 Proটা নেওয়া। আর আপনার যদি বাজেট লিমিট থাকে একেবারে, যে আপনি 19,000-এর লিমিট, আপনি এর উপরে আর যেতেই পারছেন না, তাহলে এটার বেস ভেরিয়েন্টটাই আপনি নিতে পারেন, 6GB RAM 128GB স্টোরেজ। সো অবশ্যই দামটা কমে আসে অনেক বেশি, 18,999 টাকা। এখন ডিসিশন সম্পূর্ণ আপনার উপরে। এটা ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।